আসসালামু আলাইকুম ইমরান। চ্যাপ্টার ফেভারিটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। তো প্যাসকেলের সূত্রতে যাওয়ার আগে একটা ছোট বিষয় একটু কথা বলি, যেটা আগের ভিডিওতে বলা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে মিশ্র বস্তুর ভাষা ডোবার যে এটা ছিল, সেখানে কি ছিল আমাদের ডাব্লিউ সমান সমান কত, m1 প্লাস হচ্ছে কত m2g, আর এফ সমান সমান কত ছিল v1 প্লাস হচ্ছে কত v2 রো জি। এই দুইটা নিয়ে আমরা কি করতাম, সম্পর্ক করে ওই তিনটা সম্পর্কের মধ্যে যার মধ্যে পড়তো সেটা দিয়ে আমরা হিসেব করে ফেলতাম। এখন খেয়াল করো, একটা ম্যাথ এমন আছে যে কেমন, যে ধরো তোমাকে বলছে যে এটা হচ্ছে একটা ফাঁপা গোলক, এটা হচ্ছে একটা ফাঁপা গোলক। এখন এর মধ্যে ধরো কিছু মার্বেল আছে, এখানে ধরো কিছু মার্বেল আছে, ধরো মার্বেল, এখানে কিছু মার্বেল আছে, মার্বেল। তো তোমাকে বলবে এই মার্বেল গুলাকে তুমি কি করবা, এই ফাঁপা গোলকটার মধ্যে ছেড়ে দিবা, মানে ঢোকাবা। এই মার্বেল গুলাকে এর মধ্যে প্রবেশ করাবা, প্রবেশ করায় এই মার্বেল সহ যে গোলকটা আছে এই গোলকটাকে কোন একটা তরলের মধ্যে ছেড়ে দিবা। সেই ক্ষেত্রে এইটা ভাসবে নাকি ডুববে এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলবে। এখন নর্মাল আমরা জানি অবশ্যই এখানে দুইটা বস্তু আছে, মানে মিশ্র বস্তুর ইকুয়েশন আমাদের এখানে করতে হবে। তাহলে ডাব্লিউ সমান সমান কত m1 প্লাস m2g, আর এফ সমান সমান কত হবে v1 প্লাস কত v2 রো জি। এখন খেয়াল করো, দেখো যখন এইটাকে আমরা পানির মধ্যে বা কোন একটা তরলের মধ্যে ছাড়বো, ওজন কিন্তু এই গোলক এটারও কাজ করবে, প্লাস হচ্ছে কি যে মার্বেল গুলো আছে সেই মার্বেল গুলারও কিন্তু কাজ করবে। যেহেতু মার্বেল অনেকগুলো আছে, এখানে ধরো গোলকের ভর যদি m1 হয় আর মার্বেলের ভর যদি m2 হয়, তাহলে এখানে কিন্তু যতগুলা মার্বেল তুমি প্রবেশ করবে সবগুলো কিন্তু এখানে অ্যাড হবে। ধরো বলছে 100 গ্রামে 20টা মার্বেল প্রবেশ করেছো, তাহলে 20টা মার্বেলের ভর কিন্তু আগে আলাদাভাবে বের করতে হবে, ওইটাকে এখানে কি করতে হবে m2 হিসেবে কনসিডার করতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে এখান থেকে তুমি ভরের এটা ফাইন্ড আউট করতে পারবা। কিন্তু খেয়াল করো, যখন এফ বের করতে যাবো, আমরা তো জানি এখানে দুইটা বস্তুর আয়তন এখানে কি করতে হয়, অ্যাড করতে হয়। কিন্তু খেয়াল করে দেখো, এই মার্বেল গুলোকে যখন তুমি এর মধ্যে প্রবেশ করাবা, এই মার্বেল গুলো কিন্তু এক্সট্রা কোনো আয়তন দখল করতেছে না, এটা কিন্তু ফাঁপা একটা গোলক, এক্সট্রা কোনো আয়তন কিন্তু দখল করতেছে না। এগুলো এর মধ্যে কি করতেছে, এই ফাঁপা গোলক যেটা আছে এর মধ্যে কিন্তু কি করবে, এরকম আবদ্ধ থাকবে, এরা কিন্তু এক্সট্রা কোনো আয়তন দখল করতেছে না। এই জন্য এই ক্ষেত্রে কিন্তু এই ভি2টা তখন আর আমাদের হিসেবের মধ্যে, মার্বেলের যে আয়তনটা সেই আয়তন কিন্তু আর হিসেবের মধ্যে আসবে না। তখন শুধুমাত্র গোলকের আয়তন দিয়ে তোমাকে কি করতে হবে, প্রবতার মান বের করে ফেলতে হবে। বুঝতে পারছি কথা? দেখো আমরা ওই দেখো এইটা ছিল না যে এই চার সাইড একটা কি করতাম, মোমের প্রলেপ লাগাইতাম, বা এই টাইপের যে ম্যাথ গুলা ছিল এরকম মোমের প্রলেপ লাগাই দিত। দেখো মোমের প্রলেপটা কিন্তু এক্সট্রা একটা আয়তন দখল করছে, এর জন্য সেখানে কিন্তু কি ভি2 আমাদের অ্যাড করতেছে। কিন্তু এখানে এই মার্বেল গুলোকে ভেতরে প্রবেশ করানোর কারণে এরা কিন্তু এক্সট্রা কোনো আয়তন দখল করে নাই, এই জন্য এদের আয়তনটা কিন্তু আমাদের হিসেবের মধ্যে আসবে না। তো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো, এটা তখন বলা উচিত ছিল, ভুলে গেছি। এখন আসো আমাদের যে মেইন টপিকটা আজকে, সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র এই সাহায্যে আমরা বল বৃদ্ধিকরণের যে নীতিটা, সেই নীতিটা কি করব একটু দেখবো, বা এখান থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো একটু দেখবো। খেয়াল করো, প্যাসকেলের সূত্রের মেইন বিষয় যেটা, 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই সিস্টেমটাকে আবদ্ধ হইতে হবে, অবশ্যই সিস্টেমটাকে আবদ্ধ হইতে হবে, আবদ্ধ না হলে হবে না। এটা হচ্ছে একদম প্রথম শর্ত। তো সে কি বলছে, সে বলছে যে যদি তোমার কাছে এরকম একটা আবদ্ধ কোনো সিস্টেম থাকে, ধরো এটা একটা আবদ্ধ একটা সিস্টেম, এবং এই সিস্টেমের মধ্যে যদি তরল অথবা বায়বীয় দুইটার মধ্যে যে কোনো এক রকমের পদার্থ থাকে, তরল অথবা কি বায়বীয়, তো আমরা যেহেতু তরল নিয়ে ক্যালকুলেশন করতেছি, তো ধরতেছি এর মধ্যে ধরো কিছু একটা তরল পদার্থ আছে, কিছু একটা তরল পদার্থ আছে। তো সে বলতেছে এই আবদ্ধ সিস্টেমে এই তরল বা বায়বীয় পদার্থের উপর তুমি যদি অন্য কোন একটা জায়গা থেকে, অর্থাৎ বাইরে থেকে যদি তুমি একটা প্রেসার ক্রিয়েট করো, মানে 5 প্যাসকেল চাপ দাও, 10 প্যাসকেল চাপ দাও, তাহলে সেই চাপটা কিছু মাত্র না কমে, মানে তুমি যে 5 প্যাসকেল দিছো, এই 5 প্যাসকেলে কিছু মাত্র না কমে এই যে পাত্রটা আছে এই পাত্রের চারিদিকে সমানভাবে প্রয়োগ হবে, সঞ্চারিত হবে। মানে তুমি এই জায়গায় 5 প্যাসকেল প্রয়োগ করলেও এখানে 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 যত জায়গায় যাবা না কেন, সকল জায়গায় তুমি কি পাবা, ওই 5 প্যাসকেল পরিমাণ চাপই পাবা। কথা বুঝতে পারছো? এবং এই চাপগুলো কি করবে, এরকম লম্বভাবে কি করবে, ক্রিয়া করবে, পাত্রের গায়ে এরকম লম্বভাবে কি করবে, ক্রিয়া করবে। এটাই হচ্ছে কি প্যাসকেলের সূত্র। সকল জায়গায় কি হবে, চাপের পরিমাণ সমান। তাই যদি একটু ভালো মতো গুছাই বলি, যেটা পরীক্ষার খাতায় লিখবো, সেটা হচ্ছে কি, কোন আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে
বাহিরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে পাত্রের চারিদিকে সমানভাবে সঞ্চারিত হয় এবং সেটা পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে কি প্যাসকেলের সূত্র। এখন এই সূত্র থেকে বল বৃদ্ধিকরণ নীতির আমরা একটা কি পাবো, ইকুয়েশন পাবো। এটাকে বল বৃদ্ধিকরণ নীতি কেন বলা হয়? বল বৃদ্ধিকরণ নীতি বলার কারণ হচ্ছে তুমি এখানে অল্প পরিমাণে বল প্রয়োগ করে এখান থেকে বেশি পরিমাণে বল কি করতে পারো, ফাইন্ড আউট করতে পারো। মানে অল্প বল প্রয়োগ করে বেশি বল পাইতে পারো, এই প্যাসকেলের সূত্রকে কাজে লাগায়। উদাহরণ হিসেবে কি বলতে পারি, ওই যে দেখবা যে অনেক সময় গাড়ি যখন কি হয়, পাংচার হয়ে যায় কোনো একটা জায়গায়, দেখবা ছোট্ট এরকম একটা জ্যাক দিয়ে হাত দিয়ে এরকম করতেছে আর এত টনের একটা গাড়ি উপরে উঠে যাচ্ছে। তার মানে সেখানে অল্প পরিমাণে বল প্রয়োগ করে বেশি পরিমাণে বল লাভ করা সম্ভব। এটা কার সাহায্যে? প্যাসকেলের নীতির সাহায্যে। আবার দেখবা গাড়ি যখন ওয়াশ করে, দেখবা বড় বড় কার, প্রাইভেট কার গুলাকে একদম একটা পাম্প সাহায্যে এরকম উঁচু করে ফেলে। তো এইগুলো সব হচ্ছে প্যাসকেলের নীতির সাহায্যে আমরা কি করি, ক্যালকুলেশন করি। তো আমরা এটার ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা একটু দেখি। তো খেয়াল করো, তো ধরো আমি কি করছি, এরকম একটা ধরো আবদ্ধ সিস্টেম নিছি। এটা হচ্ছে ধরো একটা আবদ্ধ সিস্টেম। এই সিস্টেমের এই জায়গাতে একটা পিস্টন লাগানো আছে, এই জায়গাটাতে একটা এরকম একটা পিস্টন লাগানো আছে, এই জায়গাতে ধরো এরকম একটা পিস্টন লাগানো আছে, এরকম একটা পিস্টন লাগানো আছে। এটা ধরো এরকম গোলাকার এবং গোলাকার একটা এখানে একটা পিস্টন লাগানো আছে। ওকে, এখন খেয়াল করো, এখানে দুইটা জায়গা আমি চিন্তা করছি, এক জায়গায় চাপ দেবো আর এক জায়গায় চাপ পাবো। তো ধরতেছি এই জায়গার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের মানটা হচ্ছে কত, A1, আর এখানকার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের মানটা হচ্ছে কত, A2। আর এটাতে তুমি যদি এই দিক থেকে F1 পরিমাণে বল দাও আর এটা এই বাহিরের দিকে কি করবে, F2 পরিমাণে বল লাভ করবে, এটা আমি ধরে নিচ্ছি। অবশ্যই এই সিস্টেমের ক্ষেত্রে একটা বল যদি ইনসাইডে কাজ করে, একটা আউটসাইডে কাজ করবে, এটা সবসময়। একটা ভেতরের দিকে দিলে আর একটা কোন দিকে কাজ করবে, বাহিরের দিকে। বুঝতে পারছি কথা? তাহলে যেদিকে আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, এই পিস্টনটা এই পাশে কি করছে, একটা ফোর্স লাভ করছে, তার মানটা হচ্ছে কত, F2। তাহলে এখানে বল আছে, ক্ষেত্রফল আছে, বল আছে, ক্ষেত্রফল আছে, মানে অবশ্যই এখানে একটা প্রেসার কাজ করবে, এখানেও একটা প্রেসার কাজ করবে। তো ধরতেছি এখানকার যে প্রেসারটা, সেই প্রেসারের মানটা হচ্ছে P1, আর এখানকার যে প্রেসারটা, সেই প্রেসারের মানটা হচ্ছে কত, P2। তো প্যাসকেল তার সূত্রে কি বলছে, যে তুমি যত জায়গাতেই যাও না কেন, সকল জায়গায় চাপের পরিমাণ কি হবে, সমান হবে। আমি বলতে পারি না যে শর্ত মতে বা প্যাসকেলের সূত্র মতে যে P1 এবং P2 এরা দুইজনের ভ্যালু কি হবে, সেম হবে। যেহেতু বলছে সব জায়গায় চাপের পরিমাণ কি হবে, সমান হবে। তাহলে চাপের সূত্র কি ছিল আমাদের, মেইন ইকুয়েশন, P সমান কত ছিল আমাদের, F/A, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি, চাপ বলি। সেখান থেকে আমরা ইকুয়েশন পাইছিলাম কি, P = F/A কত, A। তাহলে এখানে এই যে P1 এর ক্ষেত্রে বল কতটুকু কাজ করছে, F1, ক্ষেত্রফল কত তার, A1। তাহলে P1 এর পরিবর্তে আমরা কি বলতে পারি, F1 ডিভাইডেড বাই হচ্ছে কত, A1। একইভাবে P2 এর পরিবর্তে কি বলতে পারি, F2 ডিভাইডেড বাই হচ্ছে কত, A2। তাহলে দুইটা বলকে যদি এক পাশে নিয়ে আসার ক্ষেত্রফলকে যদি আরেক পাশে নিয়ে, তাহলে কি পাবো, F1 ডিভাইডেড বাই F2 ইকুয়ালস হচ্ছে কত, A1 ডিভাইডেড বাই A2। এইটাই হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল ফরম্যাট প্যাসকেলের সূত্রে, যে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়ালস টু A1 ডিভাইডেড হচ্ছে কত, A2। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তাহলে এখান থেকে মনে রাখবা, কিন্তু স্ট্র্যাটেজি বলি, জিনিসগুলো মাথায় রাখবা। এই সকল সূত্রের মধ্যে থেকে যার মানগুলা বের করবা, ধরো F1 এর মান বের করবা, অথবা F2 এর মান বের করবা, A1 এর মান বের করবা, অথবা A2 এর মান বের করবা, চেষ্টা করবা, বা চেষ্টা নয়, এটাই করতে হবে, তাদের মানগুলোকে উপরে রাখার জন্য। মানে ধরো তুমি এখান থেকে F2 এর ভ্যালু বের করবা, তো F2 তো এখানে নিচে আছে, তখন এটাকে কি করবা, উল্টে দেবে। এবার প্রথমে সূত্র লিখবা যে আমরা জানি F1 ডিভাইডেড বাই F2 সমান সমান A1 ডিভাইড হচ্ছে কত, A2। আমার F2 বের করা লাগবে, তখন এটাকে উল্টা দিবা। তাহলে কি হবে, F2 ডিভাইড বাই F1 ইকুয়ালস টু A2 ডিভাইড বাই হচ্ছে কত, A1। তাহলে F2 এর মান বের করবো, তাহলে F2 সমান কত হবে, A2 ডিভাইডেড বাই A1, আর ওই F1 টা কি হবে, এই পাশে গুণন হয়ে যাবে। সেম ভাবে যার মান বের করবা তাকে সবসময় কোথায় রাখবা, উপরে রাখবা। তাহলে দেখবা ক্যালকুলেশন তোমার জন্য কি হবে, ইজি হবে, যেখান থেকে তুমি F2 ভ্যালুটা অনায়াসে বের করে ফেলতে পারবে। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল ফরম্যাট। এখন খেয়াল করো, কিছু বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে কি, যে অনেক ক্ষেত্রে এই যে পিস্টন যেটা এখানে দেওয়া আছে, পিস্টনগুলোর ব্যাসার্ধ বলে দেয়, ব্যাস বলে দেয়, এই জিনিসগুলো বলে দেয়, মানে ক্ষেত্রফলটা ডিরেক্ট বলে দেয় না।
কথা বুঝতে পারছো? তো ব্যাসার্ধ বলতে বোঝাইতেছি সেই জিনিসটুকু হচ্ছে কি গোলাকার, সেই জিনিসটুকু হচ্ছে কত গোলাকার। তাহলে সেই ক্ষেত্রে যে এটা, তাহলে এই এর সূত্র কত হবে পাই আর স্কোয়ার, এই জায়গাটাতে কি হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তাহলে এই এ ওয়ান এর জায়গায় কত হবে পাই আর ওয়ান স্কোয়ার, এই এ টুর জায়গায় কত বসাবো পাই আর টু স্কোয়ার। আবার যদি কি বলা থাকে, যদি ব্যাস বলা থাকে, তাহলে এ ওয়ান এর জায়গায় এইভাবে লিখবা এ ওয়ান সমান সমান কত পাই আর ওয়ান স্কোয়ার, তারপরে পাই আর ওয়ান মানে কত ডি ওয়ান ডিভাইডেড বাই টু তার উপর স্কোয়ার। একইভাবে এ টু কেও সেম ভাবে ভাঙবা, তাহলে দেখো এখানে ডি এর ফরম্যাটে চলে আসছে। বুঝতে পারছো? মেইন সূত্র হচ্ছে এইটা আমাদের। এরপরে যা বলুক ওই অনুসারে তুমি আস্তে 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 ভাঙতে থাকবে। বুঝতে পারছি কথা? তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফরম্যাট। এখন খেয়াল করো যে ঝামেলাটা এখানে বাধে, ঝামেলাটা হচ্ছে যে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এ ওয়ান ধরো একটা বলছে 2 সেন্টিমিটার স্কোয়ার, একটা ক্ষেত্রফল হচ্ছে ধরো 5 সেন্টিমিটার স্কোয়ার, এরকম বলে দেয়। অনেকের প্রশ্ন থাকে যে ভাই এগুলাকে কি মিটার স্কোয়ারে নিব? না, এগুলাকে মিটার স্কোয়ারে না নিলেও হবে। কেন হবে? কারণ দেখো এরা দুজন কি অনুপাত আকারে আছে না? তো অনুপাত আকারে যদি থাকে তাহলে তো এককগুলা কাটাকাটি যাবে, এককগুলা কাটাকাটি যাবে না? ওই তুমি সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিয়ে গেলে যে অ্যান্সার পাবা, না নিয়ে গেলেও কি পাবো সেম অ্যান্সার পাবা। হ্যাঁ, তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই এককটা আর এই এককটা যেন সেম হয়। মানে একটা সেন্টিমিটার স্কোয়ার দেওয়া একটা মিটার স্কোয়ার দেওয়া তখন কিন্তু হবে না। অবশ্যই অবশ্যই এটা যদি মিটার স্কোয়ার থাকে এটাকেও মিটার স্কোয়ার হইতে হবে, এটা যদি সেন্টিমিটার স্কোয়ার থাকে এটাকেও সেন্টিমিটার স্কোয়ার হইতে হবে। তখন তুমি কি করতে পারো ক্যালকুলেশন, তখন একক তুমি পরিবর্তন করলেও সমস্যা নেই, না পরিবর্তন করলেও সমস্যা নেই। বুঝতে পারছি কথা? তবে এটা জিনিস ইনশিওর করবা যেন দুইটা কি সেম ইউনিটে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফরম্যাট। এখন চলো এখান থেকে আমরা কি কিছু ম্যাথ দেখি যে কি কি ম্যাথ এখান থেকে হয়। একটা সূত্র মনে রাখলেই হবে, আর কিছু না। তো ধরো এরকম তোমাকে বলছে যে কোনিটিস বলছে যে একটি হাইড্রোলিক প্রেসে, একটি হাইড্রোলিক প্রেসে, হাইড্রোলিক প্রেসে ছোট পিস্টন, ছোট পিস্টন ও বড় পিস্টনের, বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে, ক্ষেত্রফল যথাক্রমে 2 সেন্টিমিটার স্কোয়ার ও 5 সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমাকে কোশ্চেনের মধ্যে বলছে 2 সেন্টিমিটার স্কোয়ার ও 5 সেন্টিমিটার স্কোয়ার। বলছে ছোট পিস্টনে, ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে, প্রয়োগ করলে বড় পিস্টনে, বড় পিস্টনে কত বল পাওয়া যাবে, কত বল পাওয়া যাবে? এটা হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে ধরো বলে দিছে। এই যে এটা প্রশ্ন বলছে এটি হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টন এবং বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 2 সেন্টিমিটার স্কোয়ার এবং 5 সেন্টিমিটার স্কোয়ার। বলছি তাহলে ছোট পিস্টনে যদি আমরা 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? বুঝতে পারছো কথা? তাহলে এখানে যেহেতু দুইটা পিস্টন আছে, তাই দুইটা পিস্টনের জন্য আলাদা আলাদা ভাবে আমরা ইনফরমেশন লিখে নিব। তাহলে এভাবে লিখবো যে প্রথমে ধরো লিখলাম, এটা যদি সলিউশন আমরা করতে চাই তাহলে কি বলবো যে ধরো ছোট পিস্টনের ক্ষেত্রে, ছোট পিস্টনের ক্ষেত্রে, পিস্টনের ক্ষেত্রে এটা ধরো তোমাকে বলছে ছোট পিস্টনের ক্ষেত্রে। তাহলে ছোট পিস্টনের ক্ষেত্রে আমার তো দুইটা জিনিস আছে, F1 একটা হচ্ছে কত F2। তাহলে যে কোনো একটাকে 1 ধরতে হবে, যে কোনো একটাকে কি করতে হবে 2 ধরতে হবে। এটা তোমার ইচ্ছা, তুমি কাকে F1 ধরবা, কাকে F2 ধরবা, কাকে A1 ধরবা, কাকে A2 ধরবা, এটা তোমার ইচ্ছা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাকে 1 ধরবা তার সবকিছু 1 হইতে হবে। মানে ধরো ছোট পিস্টনকে 1 ধরছো মানে তার বল যদি F1 হয় তার ক্ষেত্রফল হবে A1, তার ব্যাসার্ধ হবে R1, তার ব্যাস হবে D1, মানে সবকিছু তার কি হইতে হবে 1 হইতে হবে। একটাকে F1 ধরছো আরেকটাকে 2 ধরছো, এটা হবে না। F1 ধরছো এই ক্ষেত্রফলকে A2, না, এরকম হওয়া যাবে না। যাকে 1 ধরবা তার সবকিছুকে কি হইতে হবে 1 হইতে হবে। বুঝতে পারছি কথা? তো ধরো ছোট পিস্টন এটাকে আমরা 1 হিসেবে কনসিডার করছি, তার মানে তার সবকিছুকে 1 হিসেবে ধরবো। তো আমরা কি বলতে পারি, এটার যে বল সেই বলটা হচ্ছে F1, যার মান ছোট পিস্টনের কত বলছে 100 নিউটন, এই যে 100 নিউটন বলে দিছে। এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল A1, এটার মান কত বলছে 2 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু দুইটাই সেন্টিমিটার স্কোয়ার আছে তাহলে আমার আর কোনো সমস্যা নেই। এখন যাব কার কাছে, বড় পিস্টনে। তাহলে এই যে বড় পিস্টনে,
তাহলে বড় পিস্টনের বল, ওটাকে 1 ধরলে এটাকে কত ধরতে হবে, 2 ধরতে হবে। এই মানটা আমাকে বের করতে বলছে যে বড় পিস্টনে কত বল প্রয়োগ মানে পাওয়া যাবে, মানে যেটা পাবো, একটা তো আমরা দিছি, তার মানে অবশ্যই আরেকটা পাবো। তা বলছে বড় পিস্টনের বল F2 এটার মানটা কত। এখানে আমাকে ক্ষেত্রফল বলে দিছে যে ক্ষেত্রফল A2 এর মান হচ্ছে কত, 5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বলছে F2 এটার মান কত হবে, এটা ফাইন্ড আউট করো। এটা মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি F1 ডিভাইডেড বাই F2 সমান সমান A1 ডিভাইড হচ্ছে কত, A2। লাগবে কি F2, তাহলে কি বলছি, যার মান বের করবো তাকে সবসময় কোথায় রাখবো, উপরে রাখবো। তাহলে এখান থেকে ভ্যালু বের করো। তাহলে F2 ডিভাইডেড বাই F1 সমান সমান কত, A2 ডিভাইডেড বাই কত, A1। দরকার F2 এর মান, তাহলে F2 সমান সমান কত হবে, A2 ডিভাইডেড বাই হচ্ছে A1 ইনটু হচ্ছে কত, F1। তাহলে A2 এর মান 5, এটার মান 2 ইনটু হচ্ছে কত, 100। বুঝতে পারছি কথা, এই তো। তাহলে এটা গুণন হবে, এখানে গুণন হলে কত পাবো আমরা, 502, 250 নিউটন। তার মানে দ্বিতীয় পিস্টনে যে বলটা আমরা পাবো বা বড় পিস্টনে যে বলটা পাবো তার মান হচ্ছে কত, 50 নিউটন। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি। তো এইরকম দেয়া থাকবে, এই যেরকম তোমাকে কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেন দিবে। গ নম্বর কোশ্চেনে ম্যাক্সিমাম এটা সেই টপিক থেকে যদি প্রশ্ন হয়, গ নম্বর কোশ্চেনে ম্যাক্সিমাম তোমাকে কোশ্চেনের মধ্যে বলবে যে F2 এর মানটা কত। বুঝতে পারছো কথা। এখন খেয়াল করো একটা প্রশ্ন কিভাবে দেয়, খেয়াল করো একটা প্রশ্ন এভাবে দেয় যে এরকম বলবে, ধর এখানে তো আমি এটা ক্ষেত্রফলের কথা ডিরেক্ট বলে দিছিলাম, এখন এখানে কি বলবে যে ক্ষেত্রফলের অনুপাত 2:3, এটা ধরো বলছে, এটা বলছে তোমাকে, এই প্রশ্ন বলেছে। আগে ক্ষেত্রফলের কথা ডিরেক্ট আমরা বলে দিছিলাম, এখানে ক্ষেত্রফল তোমাকে কি করছে, অনুপাত আকারে বলে দিছে। এখন খেয়াল করো, অনেকে আবার কি করে, এই অনুপাতটাকে কি করে, মনে করে যে A1 এর মানটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কয়ার ধরবো, A2 এটার মান হচ্ছে কত, 3 সেন্টিমিটার স্কয়ার ধরবো, যেহেতু অনুপাত 2 আর 3 বলছে। এটা করা যাবে না। অনুপাত মানে এটা তোমাকে ভাগ আকারে বলে দাও একটা ভ্যালু, আসলে এই মানটা কত এটা তো তুমি জানো না। একটাকে 2 একটাকে 3 ধরলে অ্যান্সার হয়তো বা মিলতে পারে, অ্যান্সার মিলে যাবে, কিন্তু আসলে এটা রাইট ওয়ে না। যেহেতু আমাকে অনুপাত আকারে বলে দিছে, আমরা এটাকে অনুপাত আকারেই রাখবো। বুঝতে পারছি কথা। তাহলে সেম এইভাবে ধরে নিবা, তার মানে কি এটার ক্ষেত্রফল A1, এটা তো আমি জানি না, অনুপাত বলছে, এটার ক্ষেত্রফল A2, এটা আমি ধরে নিছি এখানে। সেম ভাবে যে ছোট পিস্টনের ক্ষেত্রে এত এত, বড় পিস্টনের ক্ষেত্রে এত এত। এখন এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, সেটা হচ্ছে যে যদি আমি F2 এর মানটা বের করতে চাই, অবশ্যই A1 A2 এদের একটা সম্পর্ক আমার লাগবে, তাছাড়া তো আমি ভ্যালু বের করতে পারবো না। দেখো সম্পর্কের কথা তোমাকে এখানে বলছে যে কি, ছোট পিস্টন এবং বড় পিস্টনের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে ছোট পিস্টনের যে ক্ষেত্রফল আর বড় পিস্টনের যে ক্ষেত্রফল, এদের যে অনুপাতটা তার মানটা হচ্ছে কত, 2:3। তাহলে খেয়াল করো কার কথা আগে বলা, ছোট পিস্টন আগে বলা, বড় পিস্টন কখন বলা, পরে বলা। তার মানে এখানে শর্ত মতে কি হবে, শর্ত মতে A1:A2 সমান সমান কত, 2:3। বুঝতে পারছি কথা। যদি এমন বলতো যে বড় পিস্টন এবং ছোট পিস্টনের অনুপাত, তাহলে কি বড় পিস্টন আগে বলা, তার মানে এখানে কি হতো, A2:A1 সমান সমান 2:3। তার মানে যেটা আগে বলা থাকবে অনুপাতের ক্ষেত্রে কি করতে হবে, এটাকে আগে লিখতে হবে। তাহলে অনুপাত, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি বলতে পারবো, তাহলে A1 ডিভাইডেড বাই A2, এটার মান হচ্ছে কত, 2/3। শেষ। এই যে A1 A2 এর মান হচ্ছে কত, 2:3। তাহলে A1 ডিভাইড বাই 2, তাহলে এর মান কত হবে, 2/3। তাহলে দেখো A1/A2 এর ভ্যালু পেয়ে গেছো তুমি, আর সমস্যা নেই তোমার। তোমাকে বের করতে বলছে কিসের মান, F2 এর মান, তোমাকে F2 এর মান বের করতে বলছে। তাহলে সেম ভাবে F2 তে কনভার্ট হইলা, এরকম ভাবে F2 তে কনভার্ট হইলা। তাহলে এখানে F2 সমান কত পাচ্ছি, A2 ডিভাইড বাই A1 ইনটু কত, ইনটু F1, এটা পাচ্ছি। F1 এর মান আমি জানি। এখন খেয়াল করে দেখো, এদের এক্সাক্ট ভ্যালু না জানলেও এদের যে ভাগফল বা অনুপাতের যে ভ্যালুটা, সেটা কিন্তু আমি বের করতে পারছি। যেমন কি এই যে A1 ডিভাইড বাই A2 এর মান কত আসছে, 2/3। এখানে ভ্যালু আসছে কত, A2 ডিভাইড বাই হচ্ছে A1, তাহলে A1/A2 যদি 2/3 হয়, তাহলে এর মান কত হবে, 3/2। তাহলে এই যেখানে বসে দাও, 3/2 ইনটু হচ্ছে 100, তাহলে এখান থেকে কত পাবা, 150 নিউটন। এইভাবে বের করবা। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি। হ্যাঁ, ধরো এরকম বলছে এখানে, এখন ধরো এই ক্ষেত্রফল না বলে এখানে কি বলছে, ধরো ব্যাসের কথা বলছে, ব্যাসের অনুপাত।
এটাতে কনভার্ট করে দিছে, ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত বলে দিছে। এখন আগে বলছিল ক্ষেত্রফলের পরে বলছে কি ব্যাস। তো এখন খেয়াল করো, তাহলে এখানে আমরা জিনিসগুলোকে একটু তাহলে আমরা একটু মডিফাই করি, মানে একটা ম্যাথ দিয়ে সবগুলো একটু দেখা দিচ্ছি কি কি হইতে পারে। তাহলে ধরো এটা হচ্ছে বড় ছোট পিস্টনের কথা বলছে, ছোট পিস্টন এটা বলে দিছে তোমাকে, তাহলে বল এত, ক্ষেত্রফল এত, তাহলে এটা কি হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কত হবে R1, এটার যে ব্যাস সেই ব্যাসটা হবে কত D1, ঠিক আছে। একইভাবে বড় পিস্টনের ক্ষেত্রে কি হবে বল, এটা হচ্ছে কত F2, এটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হচ্ছে কত A2, ব্যাসার্ধ এটা হচ্ছে কত R2, এবং এটার যে ব্যাস সেই ব্যাসটাকে ধরলাম হচ্ছে কত D2। এখন তোমাকে কি বলছে যে ছোট পিস্টন এবং বড় পিস্টনের ব্যাসের অনুপাত। তাহলে ছোট পিস্টন কি আগে বলা, বড় পিস্টন পরে বলা। যে ছোট পিস্টনের ব্যাস হচ্ছে কত D1, বড় পিস্টনের ব্যাস হচ্ছে কত D2। তাহলে আমাকে প্রশ্ন মতে বা শর্ত মতে কি বলছে, তোমাকে শর্ত মতে বলছে যে D1 ছোট পিস্টন, এই যে বড় পিস্টন, এদের যে অনুপাতটা সেই মানটা হচ্ছে কত 2:3। বুঝতে পারছি কথা? তাহলে এটাকে ভাঙি এখন, তাহলে কত হবে D1 ডিভাইডেড বাই D2, এটা সমান কত হবে 2 ডিভাইডেড বাই হচ্ছে কত 3। এইটুকু তো ইনফরমেশন, আর তো কোনো কিছু নাই। এই পর্যন্ত আমি লিখলাম, বুঝতে পারছি কথা? এই পর্যন্ত আমি কি করছি লিখছি, সব ইনফরমেশন লিখছি। ওকে, এখন আমরা সূত্রে যাব। তাহলে আমরা কি জানি, আমরা জানি F1 ডিভাইডেড বাই হচ্ছে কত F2 সমান সমান A1 ডিভাইডেড হচ্ছে কত A2। তাহলে আমার দরকার কি F2, তাহলে এটাকে উল্টে দিব, তাহলে এই যে F2 ডিভাইডেড বাই F1 সমান সমান A2 ডিভাইড হচ্ছে কত A1। তাহলে F2, তাহলে F2 এটা সমান সমান কত হবে A2 ডিভাইড বাই A1 ইনটু হচ্ছে কত F1। এখন A2 বা A1 এর মান তো জানি না, এদের অনুপাতও আমি জানি না, তাহলে এদেরকে আমরা এখন কি করব ভেঙে ফেলবো। তাহলে ভাঙলে কি পাচ্ছি আমরা, বা F2 সমান সমান A2, A মানে কত পাই আর স্কয়ার, তাহলে A2 সমান সমান কত হবে পাই R2 স্কয়ার, A1 সমান সমান কত হবে পাই R1 স্কয়ার ইনটু হচ্ছে কত F1। তাহলে দেখো এই পাই আর এই পাই ক্যান্সেল, ক্যান্সেল না, পাই ক্যান্সেল। তাহলে বলো তো R2, R2 মানে আমরা কি বলতে পারি, R মানে হচ্ছে কত D ডিভাইডেড বাই 2। তাহলে R2 এর ভ্যালুটা কত হবে, তাহলে এখানে তাহলে কি থাকতেছে, শুধু ভেঙে যদি লিখি R2 ডিভাইড বাই R1, এটাকে চাইলে কি করতে এরকম হোল স্কয়ারের মধ্যে বলে দিতে পারি, কারণ এটার উপর স্কয়ার আছে এটার উপর স্কয়ার আছে, তাহলে এদেরকে কি করতে পারি একটা স্কয়ারের মধ্যে কনভার্ট করে দিতে পারি, আর পাই পাই তো কাটাই গেল, ইনটু এখানে কত আছে F1 আছে। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো, আগের ম্যাথে আমাদের ক্ষেত্রফলের অনুপাত বলছিল, এর জন্য আমরা কি করতে পারছিলাম এখানে ভ্যালু বসাই দিতে পারছিলাম, ক্ষেত্রফল যেহেতু যে ক্ষেত্রফল এখানে ভ্যালু বসাই দিতে পারছি। কিন্তু এখন আমাকে বলছে ব্যাসের অনুপাত, তাহলে আমাকে ভেঙে ভেঙে ব্যাস পর্যন্ত যাইতে হবে। কিন্তু খেয়াল করো, যদি এই কথাটা এখানে ব্যাস না বলে যদি ব্যাসার্ধ বলতো, ব্যাস না বলে যদি কি বলতো ব্যাসার্ধ বলতো, তাহলে এখানে কি হইতো R1 = R2 = 2:3। তাহলে R1 ডিভাইড বাই R2 সমান সমান 2 ডিভাইড বাই 3। তখন কিন্তু আমরা দেখো এখানে R2 বাই R1 এর মানটা পেয়ে যেতাম। তাহলে এখানে ওই ভ্যালু বসিয়ে দিলে কিন্তু অ্যান্সার শেষ হয়ে যেত, যদি ব্যাসার্ধের কথা বলে দিত। দেখো আমাকে কি বলছে ব্যাসের কথা বলছে, তাহলে আমাকে কি করতে হবে ব্যাস পর্যন্ত যাইতে হবে। যদি ব্যাসার্ধ বলা থাকতো তাহলে এখানে অ্যান্সার শেষ, এখানে মান বসিয়ে দিতাম আমরা। বুঝতে পারছো কথা? মানে তিনটা জিনিস থাকতে পারে, এক হচ্ছে ক্ষেত্রফল, এক হচ্ছে ব্যাসার্ধ, এক হচ্ছে ব্যাস। তো ক্ষেত্রফল তো দেখলাম, ব্যাসার্ধ বললে যে এখানে মান বসে দিতাম, এখানে R1 = R2, তাহলে R1 ডিভাইড বাই R2 ভ্যালু পাইতাম, এখানে কি R2 বাই R1, তাহলে এখানকার উল্টো মানটা এখানে বসাই দিতাম, ভ্যালু পেয়ে যেতাম। এখন আমাকে ব্যাস বলছে, তাহলে এটাকে ভেঙে আবার যাইতে হবে আমাকে। তাহলে আর D2 মানে কত, সরি R2 মানে কত D2 ডিভাইডেড বাই 2, R1 মানে কত D1 ডিভাইড বাই 2, তার উপর স্কয়ার ইনটু হচ্ছে কত F1। তাহলে এই টু কাটা, তাহলে কি পাচ্ছি আমরা D2 ডিভাইডেড বাই D1 হোল স্কয়ার ইনটু হচ্ছে কত F1। তাহলে বলো D1 বাই D2 এটা মান কত 2 ডিভাইড বাই হচ্ছে কত 3। তাহলে D2 বাই D1 এটা মান কত হবে 3 ডিভাইডেড বাই 2, তার উপরে স্কয়ার ইনটু হচ্ছে কত F1 এর মান আমরা কত জানি, F1 এর মান আমাদের 100 বলে দিয়েছে। তাহলে কত পাবো 9 ডিভাইডেড বাই 4 ইনটু হচ্ছে কত 100। বুঝতে পারছো কথা? তাহলে এখন দেখো কত আসে এটা মান, 900 ডিভাইড বাই হচ্ছে কত 4। তাহলে 900 ডিভাইড বাই 4 এর ভ্যালু কত, তাহলে 900 ভাগ হচ্ছে কত 4, 225, তাহলে 225 নিউটন, and this is the answer। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বোঝা গেছে? তো এই টাইপের ম্যাথ
এই যেরকম তোমাকে কোশ্চেনের মধ্যে কি করবে বলে দিবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ, এটা গেল লেখার ক্ষেত্রে। এখন অনেক ক্ষেত্রে তোমাকে চিত্র দিয়ে দিবে ভাইয়া, অনেক ক্ষেত্রে কি বলা থাকবে চিত্র। আই গেস এই ম্যাথ বুঝতে পারছি। এখন ওই যে যে আমাদের যে পিস্টন গুলো আছে না, এরকম পিস্টন একদম সিনারিও তোমাকে বলে দিবে, মানে ওখানে চিত্র এঁকে দিবে একদম। চিত্র আঁকলে বিষয়টা কেমন হবে সেটা একটু দেখি আমরা। ধরো এরকম বলছে, এই যেরকম চিত্রগুলো দেখতে কেমন হবে, আই গেস সবাই টেস্ট পেপার অথবা বইয়ে দেখছো এই চিত্রটা। এই যেরকম বলে দিবে, এই যেরকম। তখন বাংলা কথা বলছিল, এখন ধরো এরকম ভাবে চিত্রে বলে দিবে। এর মধ্যে ধরো কোন একটা তরল আছে, এরকম এরকম তরলের কথা বলে দিবে। বলবে এটা হচ্ছে A1, যার মান হচ্ছে 2 মিটার স্কোয়ার। এটা হচ্ছে কত A2, যার মান হচ্ছে 3 মিটার স্কোয়ার। বলছে এই উপর থেকে F1 এর মান 100 নিউটন প্রয়োগ করা হয়েছে। তাহলে বলছে এই উপরের দিকে এখন কি কাজ করবে F2। কারণ কি বলছিলাম, একটা যদি নিচের দিকে কাজ করে, একটা অবশ্যই কি করবে উপরের দিকে, একটা ভেতরের দিকে কাজ করলে একটা কাজ করবে কোন দিকে, বাহিরের দিকে। তাহলে তোমাকে প্রশ্ন বলবে চিত্র হতে F2 এর মান বের করো, চিত্র হতে F2 এর মান বের করো। তাহলে সেম সূত্র সব দেওয়া আছে, আগেই তো পড়ে আসছো। তাহলে একইভাবে সব লিখে নিবা, ছোট পিস্টন, বড় পিস্টন, অথবা প্রথম পিস্টন, দ্বিতীয় পিস্টন, এটা লিখে নিবা। তারপরে ডিরেক্ট এখান থেকে কি করবা, F2 এর মান বের করে ফেলবা। এটা চিত্র, এটা ম্যাথ দেখাইলাম। এখন খেয়াল করো, একটু অন্যরকম একটা ম্যাথের কথা বলি। ধরো এই সিনারিও এটা বলা, এখানে সিনারিও এটা এখানে বলা আছে। এখন এখানে কি বলছে যে আগে তো এখানে বল দিছিল, এখন কি বলছে এই পিস্টনটার উপরে এরকম একটা বস্তু চাপাই দিছে। এই যে এরকম একটা বস্তু, যেই বস্তুর ভর হচ্ছে কত, 50 কেজি। এখন বলছে বড় পিস্টনে, বড় পিস্টনে পিস্টনে কত বল পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন। বলছে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে, মানে F2 এর মানটা কত, এই যে বড় পিস্টন মানে এটার ভ্যালুটা কত হবে। দেখো আগের যে ম্যাথ গুলো করছি ওখানে তো বলের মান ডিরেক্ট বলে দেয়া ছিল যে ভাই তুমি ওখানে 100, 50 এগুলো বলা। এখন এখানে না বলে বলছে এর উপর একটা বস্তু চাপাই দিছে। এটা তেমন কিছু না, এখানে বলের কথা বলা আছে ভাই, কিন্তু সেটা কিভাবে বলা আছে, ইনডিরেক্টলি বলা আছে। আমি বলতে পারি ইনডিরেক্টলি কিভাবে, এই বস্তু ভর 50 কেজি, তাহলে এর একটা ওয়েট আছে না, তাহলে এই ওয়েটটা কোন দিকে কাজ করবে, একদম নিচের দিকে। তাহলে এই নিচের দিকে এই যে ওয়েটটা, এই যে এমজি, এই এমজিটা কি করবে, নিচের দিকে কাজ করবে। তাহলে এইটাকে যেই বলে তুমি নিচের দিকে টান দিবা, ওই পরিমাণ বলটাই তো পিস্টনটার উপর কিভাবে কার্যকর হবে। তাহলে নিচের দিকে কতটুকু বলে কি টান দেওয়া হচ্ছে, এমজি পরিমাণ বলে টান দেওয়া হচ্ছে। তাহলে ওই বলটাই তো কি করবে, প্রথম পিস্টনের উপর কার্যকর হবে। তার মানে এখানে এদের যদি সলিউশন আমরা করতে যাই, তাহলে প্রথম পিস্টনে তার যে F1, সেই F1 এর মানটা আসলে কত, এমজি, আমাকে এটা বলে দিছে। কারণ পৃথিবীটাকে কেন্দ্রের দিকে টানতেছে, কতটুকু বলে টানে, এমজি পরিমাণ বলে টানে। এখানে বসালে কত হবে, এই যে 50 ইন্টু হচ্ছে 9.8, তার মানে হচ্ছে কত, এটা মানে 490 নিউটন। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কিসের মান, আমাদের F1 এর মান। আর A1 এর মান তো বলা, A1 এর মান হচ্ছে কত, ওই যে কত 2 মিটার স্কোয়ার। এরপরে কত, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে A2 এর ভ্যালু তোমাকে বলে দিছে, সেটার মান হচ্ছে কত, 4 মিটার স্কোয়ার। তাহলে F2 এর মানটা কত, এটা তোমাকে বের করতে হচ্ছে। তাহলে সেম আগের ম্যাথ, আমরা জানি কত, F1 ডিভাইডেড বাই F2 সমান সমান হচ্ছে A1 ডিভাইড বাই A2। এখান থেকে F2 এর মান বের করে ফেলবা, সেম প্রসেসে। বুঝতে পারছি কথা, কথা বুঝতে পারছি? তো এইটা গেল এক ক্যাটাগরি, এটা হচ্ছে কত, এক ক্যাটাগরি। এখন খেয়াল করে এখান থেকে আরেকটা ম্যাথ আসে, আরেকটা ম্যাথটা কেমন, এটাই থাকলো চিত্র, একটু এটা মুছে দিলাম। এখন বলছে, বুঝো কথা, এখন বলছে এই যে বড় পিস্টনটা আছে, এই পিস্টনে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু, যেই বস্তুর ভর হচ্ছে 30 কেজি। আর ছোট পিস্টনে F1 এর মানটা হচ্ছে কত, 100 নিউটন। এটা বলছে, যেটা এই দিকে প্রয়োগ করা হয়েছে। এখন বলছে F1 বলের প্রভাবে, F1 বলের প্রভাবে দ্বিতীয় পিস্টনের বস্তুটিকে উপরে উঠানো যাবে কিনা, এটা তোমাকে বের করতে বলছে। মানে তুমি তো এখানে F1 বল দিছো, তাহলে এখানে একটা বল কাজ করবে,
বলছে ওইটা এই 100 নিউটন বল দ্বারা এই 30 কেজি ভরের বস্তুটাকে উপরে উঠানো যাবে কিনা এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। বুঝতে পারছো কথা? তাহলে এখন খেয়াল করো, বুঝছো কথা? এখানে তুমি F1 বল যদি প্রয়োগ করো, এখানে যদি F1 বল প্রয়োগ করো, তাহলে এই পিস্টনে উপরের দিকে কি কাজ করবে? এই যে এরকম উপরের দিকে F2 কাজ করবে, এই নিচের দিকে F1, তাহলে এখানে উপরের দিকে কি কাজ করবে? F2 কাজ করবে। এখন এটাকে উঠাইতে হবে। এখন বলো, এই বস্তুর একটা ওজন আছে না, সেই ওজনটা mg w, এটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে একটা ওয়েট কাজ করতেছে নিচের দিকে, যার মান হচ্ছে কত? mg, আর এই এফটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এই বস্তুটাকে সে যদি উপরের দিকে উঠাইতে চায়, তাহলে এই ওজন বল অপেক্ষা অবশ্যই কি হইতে হবে? F2 এর মানটাকে কি হইতে হবে? বেশি হইতে হবে, তাছাড়া তো এটাকে উপরে উঠানো সম্ভব না। নিচের দিকে কি কাজ করবে? W। তাহলে এর চেয়ে বড় বল যদি আমি না দেই উপরের দিকে, তাহলে তো এই বস্তুটাকে উপরের দিকে উঠাতে পারবো না। বুঝতে পারছো কথা? বুঝতে পারছি? তার মানে তুমি এখান থেকে কি করবা? F2 এর মানটা বের করবা আর এই W এর মানটা বের করবা। এদের দুজনের মধ্যে যদি F2 এর মানটা বেশি হয় তাহলে বস্তুটাকে উপরে ওঠানো সম্ভব, আর যদি W এর মানটা বেশি হয় তাহলে এটাকে উপরে ওঠানো সম্ভব না। তুমি F2 কিভাবে বের করবে? ওই যে সূত্র আমরা জানি F1 ডিভাইড বাই F2 সমান সমান কত? A1 ডিভাইড বাই A2। তাহলে F2 সমান সমান কত হবে? A2 ডিভাইড বাই A1 ইনটু হচ্ছে কত? F1। তাহলে কত? 3 2 100, এটা মান আসবে কত? 150 নিউটন। আবার কি করবা? W, আবার বস্তুর ক্ষেত্রে W সমান সমান হচ্ছে কত? mg। তাহলে 30 ইনটু হচ্ছে কত? 9.8। তাহলে 3 নং 27, 3 8টা 24, তার মানে 290, 294 আসবে মেবি, আই গেস। 1 মিনিট, 30 ইনটু 9.8, 294 নিউটন। তাহলে বড় কে? F2 এর মান হচ্ছে কত? 150, W এর মান হচ্ছে কত? 294। তার মানে কি? W ইজ গ্রেটার দেন F2। কারণ বস্তুটাকে উঠাইতে পারবে না, উপরের দিকের বলটা এখানে বেশি, এজন্য এটাকে উঠাতে পারবে না। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ। তো এইদিকে এই ম্যাথ গুলাই আসে গ নম্বরে। আরেকটা টপিক যেটা হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি পিস্টনের শক্তির সংরক্ষণশীলতা, 4 মার্কের জন্য আসে। আমরা এই টপিকটা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। সবাই এই ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।